আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। নেত্রকোনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারুক আহমেদ ভুইয়া, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আমাদের আজকের আলোচনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ। আমাদের আজকের শিরোনাম হবে সুলতান রাজিয়া, যার রাজত্বকাল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। তোমরা জানো, আমরা নিশ্চয়ই আজকে দিল্লি সালতানাতের ইতিহাস পড়তেছি। দিল্লি সালতানাতের একটা গৌরবোজ্জ্বল 4 বছর, সেটা হচ্ছে সুলতান রাজিয়ার শাসনকাল। প্রথমে আমরা সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণ, তিনি কীভাবে সিংহাসনে আসলেন এবং তার পরিচয় সম্পর্কে জেনে নিই। তোমরা জানো, দিল্লি সালতানাতের রিয়াল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। তাকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলে সেটা তোমরা জানো, আমরা গত ক্লাসে পড়েছি। তারই সুযোগ্য কন্যা ছিলেন সুলতান রাজিয়া। তার পুত্রও ছিল, কিন্তু পুত্ররা ছিল অযোগ্য। অযোগ্য থাকায় সুলতান ইলতুৎমিশ মৃত্যুর পূর্বেই তার সুযোগ্য কন্যা সুলতান রাজিয়াকে তিনি তার সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। সুলতান ইলতুৎমিশ খুবই একজন সুযোগ্য শাসক ছিলেন, তোমরা জানো। আর তার এই উত্তরাধিকারকে ক্যারি করার মতো একমাত্র তার কন্যাই ছিলেন সুযোগ্য, এই জন্য তিনি পুত্রদেরকে মনোনয়ন দেননি। যা হোক, সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর যখন সুলতান রাজিয়াকে সিংহাসনে বসানোর কথা, কিন্তু আমরা কি দেখতে পাই যে দিল্লির অভিজাত বর্গ এবং দিল্লির সাধারণ জনগণ তারা কী করলো, সেই মনোনয়নকে মেনে নেয়নি। অর্থাৎ তোমরা জানো, দিল্লি সালতানাতের মুসলিম শাসনের ইতিহাসে সেখানে কোনো নারী শাসক বা মহিলা সুলতানের আবির্ভাব ছিল না। দিল্লি সালতানাতে মোটামুটি লম্বা একটা ইতিহাস বা দিল্লির মুসলিম শাসনের, সেখানে হঠাৎ করে একজন নারী শাসন এটা তারা মেনে নিতে পারেনি। আর সেই সূত্র দিয়ে আমরা দেখতে পাই যে ইলতুৎমিশের মনোনয়নকৃত সুলতান রাজিয়ার পরিবর্তে তখন ইলতুৎমিশের অকর্মণ্য এবং অযোগ্য পুত্র রুকনউদ্দিন ফিরোজ শাহকে ক্ষমতায় বসানো হলো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এই যে রুকনউদ্দিন ফিরোজ শাহ, তাকে সে ছিল অযোগ্য, মানে যোগ্য সুলতান রাজিয়ার পরিবর্তে অযোগ্য রুকনউদ্দিন ফিরোজ শাহকে ক্ষমতায় বসানো হলো। আর সেটা সুলতান রাজিয়া একজন নারী ছিলেন বলে। অর্থাৎ তখনও মানে একজন নারীর যে প্রতিবন্ধকতা নারী হিসেবে, সেটা তখনও ব্যাপকভাবে ছিল। সেটির আমরা প্রতিফলন দেখি সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণে। যা হোক, আমরা দেখতে পাই যে এই রুকনউদ্দিন ফিরোজ শাহ অযোগ্য ছিলেন, সুলতান ইলতুৎমিশ জানতেন, এবং সে যে অযোগ্য সেটা আবার নিজে প্রমাণও করলেন। কীভাবে? রুকনউদ্দিন ফিরোজ শাহ যখন ক্ষমতায় আসলেন, তার কিছুদিনের মধ্যেই আমরা জানি যে তার রাজত্বকাল ছিল মাত্র 5 থেকে 6 মাসের মতো। এই স্বল্প সময়ের রাজত্বকালেই তার অযোগ্যতার ফলে দিল্লি সালতানাত তখন কী হলো, শাসন ব্যবস্থা চারদিকে নড়বড় হয়ে গেল। তখন এই সুযোগেই ক্ষমতা গ্রহণ করলো তার রাজমাতা হিসেবে, আমি দেখাচ্ছি রাজমাতা শাহ তুরকান। কিন্তু সেও ছিল একজন স্বেচ্ছাসেবী মহিলা। অর্থাৎ তখন পুত্র এবং মাতা, অর্থাৎ মাতা এবং ছেলে দুজনের স্বেচ্ছাচারিতায় বা দুজনের কুশাসনে সাধারণ জনগণ অতুষ্ট হয়ে ওঠে, এবং সাধারণ জনগণের তীব্র অসন্তোষ তখন ঘন অসন্তোষে রূপান্তরিত হয়। কিন্তু সুলতান রাজিয়া ছিলেন একজন যোগ্য শাসক, তিনি ছিলেন একজন কূটনীতিবিদ, এবং তাকে মেকিয়াভেলিয়ান কূটনীতির সাথেই তুলনা করা হয়। আর সুলতান ইলতুৎমিশ কিন্তু জানতেন যে তার উত্তরাধিকারী ক্যারি করতে পারবে একমাত্র সুলতান রাজিয়া। আমরা দেখি যখন এই রুকনউদ্দিন ফিরোজ শাহ এবং শাহ তুরকানের যে কুশাসন এবং সেইখান থেকে যে গণ অসন্তোষ দেখা দেয়, সুলতান রাজিয়া এই গণ অসন্তোষকে তিনি
নিজের স্বার্থে ব্যবহার করতে সক্ষম হন। এবং এই গণ অসন্তোষের বিরুদ্ধে এগেনস্টে তিনি কী করলেন, দিল্লির সাধারণ জনগণ এবং অভিজাত বর্গ যারা ছিল তাদের সাথে তিনি ঐক্যমত করে দিলেন। এবং তারই প্রচেষ্টায় দিল্লির অভিজাতগণের সহায়তায় সুলতান রাজিয়া এই রুকনুদ্দিন ফিরোজ শাহ এবং শাহ তুর্কানকে পরাজিত করেন এবং তাদেরকে বন্দী করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন 1236 খ্রিস্টাব্দে। এই হচ্ছে সুলতান রাজিয়ার পরিচয় এবং তার সিংহাসন আরোহণের প্রাথমিক প্রেক্ষাপট। এখন আমরা যাব রাজিয়ার সিংহাসন আরোহণের বৈশিষ্ট্য। এখানে আমরা 3টি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, মানে তার সিংহাসন আরোহণের যে আলাদা কিছু কিছু বৈশিষ্ট্য যেটা পূর্বে ছিল না। প্রথমটাই দেখা যাচ্ছে যে এই প্রথম দিল্লির সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নে দিল্লির নাগরিকরা স্বতঃপ্রবৃত্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এটা কেন? আমরা প্রথমে কী দেখেছি যে ইলতুৎমিশ উত্তরাধিকারী হিসেবে নিয়োগ করেছিলেন সুলতান রাজিয়াকে, কিন্তু রাজিয়া সরাসরি ক্ষমতায় আসতে পারেননি। ক্ষমতায় আসছিল কি রুকনুদ্দিন ফিরোজ শাহ, এবং তারপরে আবার ক্ষমতায় আসছিল কে, তার রাজমাতা শাহ তুর্কান। কিন্তু তাদের কুশাসনে সাধারণ জনগণ যখন অতিষ্ঠ হয়েছিল তখন তারাই আবার কী করেছিল, সুলতান রাজিয়াকে ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অর্থাৎ সুলতান রাজিয়াকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। দিল্লি সালতানাতের ইতিহাসে এরকম ঘটনা এর পূর্বে কোথাও ছিল না। আমরা একে দেখি সাধারণত ক্ষমতা দখল করতে হয়, দখল নিজে করে নিতে হয়, কিন্তু আমরা এদিকে কী দেখি যে দিল্লির সাধারণ জনগণ এবং অভিজাতবর্গ সুলতান রাজিয়াকে ক্ষমতায় বসানোর জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে। তো এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণের। যদিও তিনি প্রথম দাবিদার ছিলেন, কিন্তু তারাই আবার বিরোধিতা করে আবার পরবর্তীতে তারাই আবার তাকে আমন্ত্রণ জানান। এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। দ্বিতীয়টা আমরা দেখি যে রাজিয়াই দিল্লির প্রথম সুলতান যিনি জনগণের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। তো চুক্তিটা আবার কি? তোমরা জানো পৃথিবীর বিভিন্ন দেশে বা রাষ্ট্রে যখন নির্বাচন আসে তখন প্রত্যেক দলেরই কিছু নির্বাচনী ইশতেহার থাকে, অর্থাৎ তারা ক্ষমতায় গেলে কী করবে কী করবে না এরকম কিছু সাধারণ জনগণের সাথে তাদের চুক্তি থাকে। তো রাজিয়াই ছিল দিল্লির প্রথম সুলতান, তিনি দিল্লির জনগণের সাথে এরকম একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এই বিষয়ে যে আমি যদি আপনাদের মানে জনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমি যদি আপনাদের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারি তাহলে আমি কী করবো, সিংহাসন থেকে নিজেকেই গুটিয়ে নেব, অর্থাৎ সিংহাসন থেকে পদত্যাগ করব। এটা তার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল। এটাও ছিল তার রাজিয়ার সিংহাসন আরোহণের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে তিনি জনগণের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। তৃতীয় বৈশিষ্ট্য আমরা দেখব যোগ্য এবং উপযুক্ত বলেই ইলতুৎমিশ রাজিয়াকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিল। ইলতুৎমিশের পুত্র থাকা সত্ত্বেও তিনি রাজিয়াকে কেন উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন সেটা কিন্তু আমরা আগেই পড়ে ফেললাম, এবং আমরা এটার প্রমাণও দেখে ফেলি যে তার পুত্ররা অযোগ্য ছিল, এবং তারা যে অযোগ্য ছিল তারা শাসকে সেটার প্রমাণও করেছে, এবং রাজিয়া যে যোগ্য ছিল সেটাও তিনি কী করেছেন, প্রমাণ করেছেন কীভাবে, এই গণ অসন্তোষকে কাজে লাগিয়ে দিল্লির অভিজাত এবং সাধারণ জনগণের সহায়তা তিনি আবার কী করলেন, বাবার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিকে তিনি বাস্তবেই রূপান্তরিত করলেন নিজের কূটনীতি এবং জ্ঞান বুদ্ধি দ্বারা। তাহলে আমরা কী দেখব যে পুত্ররা যে অযোগ্য ছিল সেটা তারা নিজেরাই প্রমাণ করেছে, আবার সুলতান রাজিয়া যে যোগ্য ছিলেন সেটাও তিনি প্রমাণ করেছেন। এটাও তার রাজিয়ার সিংহাসন আরোহণের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য। এখন আমরা চলে যাব প্রাথমিক সমস্যা। সুলতান রাজিয়া সিংহাসনে আরোহণ করলেন, কিন্তু সিংহাসনে আরোহণ করার পরেই তিনি সুখী ছিলেন না, তার অনেক প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো কী কী, অর্থাৎ তার প্রাইমারি প্রবলেমগুলো কী কী আমরা দেখব। প্রথমেই দেখা যাচ্ছে যে উজির জুনাইদি এবং অন্য ক্ষমতাবান আমিরগণের বিরোধিতা। তোমাদের এখানে একটু বলে রাখি যে সুলতান রাজিয়া যে ক্ষমতায় আসছিলেন সেটা কিন্তু দিল্লির সাধারণ জনগণ এবং অভিজাতগণের সহায়তা। আর এখানে অভিজাত বলতে তোমরা মনে রাখতে হবে যে এখানে অভিজাত বলতে বোঝানো হচ্ছে দিল্লির 40 চক্র। 40 চক্র আমি একটু পরে আবার আসবো, তোমাদের 40 চক্র ডিটেলস বলতে হবে, যদি তোমরা জানো তারপর আমি আর একটু ডিটেলস বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে
তিনি ক্ষমতায় আসছিলেন শুধুমাত্র দিল্লির অভিজাত এবং দিল্লির সাধারণ জনগণের সহায়তায়। কিন্তু দিল্লির অনেক প্রদেশ ছিল, প্রাদেশিক শাসনকর্তা ছিল, তাদের যে মতামত নেওয়ার দরকার ছিল সেই মতামত কিন্তু নেওয়া হয়নি। অর্থাৎ সুলতান রাজিয়া যে ক্ষমতায় আসলেন সেটা শুধুমাত্র দিল্লির অভিজাত এবং সাধারণ জনগণের সহায়তায়। তাহলে এই দিক দিয়ে যে আরও অনেক প্রাদেশিক শাসন করতেছিল তাদের মতামতকে উপেক্ষা করা হয়। তখন তারা স্বাভাবিকভাবেই সুলতান রাজিয়া যখন দিল্লির সিংহাসনে আরোহণ করলেন, এই প্রাদেশিক শাসনকর্তা বিশেষ করে উজির বা প্রধানমন্ত্রী জুনাইদি ব্যাপকভাবে তার এবং অন্যান্য যে ক্ষমতাবান আমিরগণ ছিলেন তারা তার ব্যাপক বিরোধিতা শুরু করে। অর্থাৎ তারা তার এই শাসনকে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? কারণ তাদেরকে অগ্রাহ্য করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়নি। এইটা তাদের ব্যাপক মনে আঘাত লাগে এবং তারা সুলতান রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। আরেকটা তার প্রাইমারি প্রবলেম মধ্যে আরেকটা প্রবলেম ছিল কারমাতিয়া এবং মুলাহিদ সম্প্রদায়। এই দুইটা ছিল দুইটা মুসলিম সম্প্রদায়। তোমরা জানো যে দিল্লি সালতানাতের যে মুসলিম শাসন আমলে সেখানে কোনো নারী শাসক ছিল না। এই দুটি সম্প্রদায় ব্যাপকভাবে এই নারী বলে তারা কী করলো, সুলতান রাজিয়ার বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা শুরু করলো। তার এই দুই ধরনের প্রবলেম ছিল তার প্রথম প্রাইমারি প্রবলেমের মধ্যেই। কিন্তু আমরা দেখি যে সুলতান রাজিয়া এই দুটি বিরোধীতেই তিনি কী করেছিলেন, কঠোর হস্তে দমন করতে সমর্থ হয়েছিলেন। তারপর আমরা চলে যাব রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে আমরা রাজিয়ার মোটামুটি একটা ডিটেলস পড়ে ফেলব। প্রথমেই দেখেন লেখা আছে যে অভিজাতদের বিরুদ্ধাচরণ। একটু ডিটেলস শুনতে হবে। আমি বলছিলাম যে তোমাদের যে এখানে অভিজাত মানে 40 চক্র। 40 চক্র মানে কি? এখানে 40 চক্র হচ্ছে, তোমরা জানো যে সুলতান রাজিয়ার বাবা ছিলেন ইলতুৎমিশ। তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি এই 40 চক্র গঠন করেছিলেন। এখানে 40 চক্র মানে 40 জনের একটা বিশেষ দল। বিশেষ দল কেন? দিল্লি সালতানাত ছিল এই 40 জনের আন্ডারে। অর্থাৎ দিল্লি সালতানাত কীভাবে পরিচালিত হবে, কে ক্ষমতায় আসবে, কে আসবে না, কীভাবে রাজ্য পরিচালিত হবে, সেটা এই 40 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ এই 40 চক্রে বেড়াজাল থেকে কেউ বের হতে পারত চক্র। এই 40 চক্রটা ছিল অভিজাত। ইলতুৎমিশের পর ক্ষমতায় আসছিল কি রুকনুদ্দিন ফিরোজ শাহ এবং তার রাজমাতা শাহাদাত খান। কিন্তু দুজনেই ছিল কি অযোগ্য। অযোগ্যতার কারণে যখন শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল তখন এই অভিজাত তথা 40 চক্র তারা রাজকার্যের বিভিন্ন উচ্চপদে নিজেদেরকে সমাসীন করেছিল এবং তাদের ধারণা ছিল যে ক্ষমতায় যেই আসুক না কেন আমাদের কি শাসন ক্ষমতা আমাদের মধ্যেই থাকবে বা আমরা যেভাবে বলি সেভাবেই পরিচালিত হবে। কিন্তু এই অভিজাতরা কি দেখলো যে সুলতান রাজিয়া এই 40 চক্রের যেরূপ ধারণা ছিল সুলতান রাজিয়ার আচরণ বা তার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ছিল তার পুরো বিপরীত। অর্থাৎ সুলতান রাজিয়া এই অভিজাতদের আগের যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডিতে তিনি পা দিলেন না। তিনি নিজের মতো করে শাসন ব্যবস্থা পরিচালনা করতে সচেষ্ট ছিলেন। অভিজাতরা যখন বুঝতে পারলো যে সুলতান রাজিয়া তাদের সাথে নেই, তখন তারা কী করলো, সুলতান রাজিয়ার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। এই হচ্ছে 40 চক্র বা অভিজাতদের বিরুদ্ধাচরণ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ। আমরা দেখব যে এই অভিজাতদের বিরুদ্ধাচরণই তার পতন হয়েছিল মূলত। দ্বিতীয় স্টেপে যদি আমরা দেখি গুড়া আলমগণের বিরুদ্ধাচরণ, এখানে একটু ফোকাস করতে হবে। এটা অন্যরকম একটা বৈশিষ্ট্য। আর তোমরা জানো যে সুলতান রাজিয়া একজন নারী শাসক ছিলেন বটে, কিন্তু তিনি যখন রাজদরবার পরিচালনা করতেন বা কোনো যুদ্ধ অভিযান পরিচালনা করতেন তখন তিনি এখানে পুরুষদের পোশাক পরিধান করতেন। অর্থাৎ সুলতানি সেটা নারী বা পুরুষ সেটা কোনো বিষয় না। সেখানে তিনি কী করতেন, পুরুষদের পোশাকই পরিধান করতেন এবং পুরুষদের পোশাক পরিধান করেই তিনি রাজদরবার পরিচালনা করতেন এবং ঘোড়ার পিঠে চড়ে তিনি পুরুষদের পোশাক পরিধান করে অর্থাৎ রাজ পোশাক পরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। তোমাদের একটা ছবি দেখিয়ে নিই যে সুলতান রাজিয়া কীভাবে যুদ্ধ পরিচালনা করতেন। এই যে দেখো চিত্রে সুলতান রাজিয়া, আমরা কি দেখি ঘোড়ার পিঠে সুলতান রাজিয়া তিনি নিজ হাতে যুদ্ধ পরিচালনা করতেন এবং তার রাজ পোশাক পরিহিত অবস্থায়। তো গোড়া মুসলিমরা বা গোড়া আলমগণকে দেখলো যে একজন মুসলিম দেশে এইভাবেই নারীরা পুরুষের পরিধান করবি, এটা হতে পারে না। অর্থাৎ গোড়া আলমগণ তখন তার এই বিরুদ্ধাচরণ করতেছিল। অর্থাৎ তিনি কী করেছেন, এখানে পর্দা প্রথা ভেঙে দিয়ে তিনি পুরুষদের পোশাক পরিধান করায়
গোরা আলেমগণ তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে শুরু করে। এটা ছিল একটা কারণ বা ষড়যন্ত্র। 3 নম্বর স্টেপটা আমরা দেখব হাফসি অনুচরের প্রতি বিশেষ অনুগ্রহ। এটা একটা তার একটা কী বলবো স্পেশাল। এই হাফসি অনুচর মানে তোমরা জানো যে দিল্লি সালতানাতের একটা লোভনীয় পদ ছিল আমিরি আখুর পদ, অর্থাৎ আমরা কী বলতে পারি সেনাবাহিনীর প্রধান বা সেনাবাহিনীর অশ্বশালার প্রধান হচ্ছে আমিরি আখুর। এটা খুবই লোভনীয় পদ ছিল এবং এটার প্রচুর সুযোগ সুবিধা ছিল, সবাই এটার প্রতি চেয়ে থাকত এবং এখানে 40 চক্রের কেউ না কেউ নিয়ে যেতে থাকতো। কিন্তু আমরা কি দেখি রাজিয়া কী করেছিলেন, ওই তুর্কি বা 40 চক্রের সদস্যদের বাদ দিয়ে তিনি তার বিশ্বস্ত একজন অতুর্কি হাফসি বা তার নাম ছিল জামাল উদ্দিন ইয়াকুতি, তার প্রতি তিনি কী করলেন, তাকে ওই পদে নিযুক্ত করে দিলেন এবং এটা সরাসরি যারা তুর্কি অভিজাত ছিল এবং 40 চক্র ছিল তাদের মনে বিশেষ রেখাপাত করে এবং তাদের যে উত্তেজনা সেটা খুবই বেড়ে যায় এবং তারা সরাসরি রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এটা ছিল আরেকটা কারণ। এরপরে সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে অতুর্কিদের উচ্চপদে নিয়োগ এবং নিজস্ব দল গঠন। মনে রাখতে হবে এখানে আমরা রাজিয়াকে, সুলতান রাজিয়াকে আমরা কী বলেছিলাম যে তার মেকিয়াভেলিয়ান কূটনীতি ছিল। মেকিয়াভেলিয়ান কূটনীতি কি তোমরা দেখো যে সুলতান রাজিয়া ক্ষমতায় আসছিলেন অভিজাতদের সহায়তায়, অর্থাৎ 40 চক্রের সহায়তায়, কিন্তু ক্ষমতা গ্রহণ করার পর সেই 40 চক্রকে কীভাবে পরাস্ত করা যায় তিনি জানতেন 40 চক্র কী জিনিস, কারণ তিনি বাবার সময় দেখেছেন যে 40 চক্র থেকে কেউ বের হতে পারে না, অর্থাৎ দিল্লি সালতানাত কীভাবে চলবে সেটা 40 চক্রই নির্ধারণ করে দেয়। কিন্তু সুলতান রাজিয়া ছিলেন এই 40 চক্রের বিরুদ্ধে। তিনি ক্ষমতায় আসছিলেন 40 চক্রের হাত ধরে বা অভিজাতদের হাত ধরে, কিন্তু এই অভিজাতদের কি তিনি আবার কী করলেন, এই 40 চক্রকে আবার ধ্বংস করার জন্য তিনি আবার কাজ শুরু করে দিলেন। আর সেই কাজ শুরু করার জন্য তিনি তুর্কিদের বাদ দিয়ে অতুর্কিদের রাজপতির বিভিন্ন উৎসবতে তাদেরকে নিয়োগ দিলেন এবং তিনি একটা নিজস্ব দল গঠনের জন্য চেষ্টা চালিয়ে যান। তুর্কিরা যখন দেখলো যে রাজপতির সব জায়গায় অতুর্কি নিয়োগ দেওয়া হচ্ছে এবং সুলতান রাজিয়া এই 40 চক্র বাদ দিয়ে নিজস্ব দল গঠন করতে সচেষ্ট হচ্ছেন, তখনই কিন্তু তাদের আর কোনো তাদের দেয়ালে পিঠ টেকে গিয়েছিল। আর তখনই তারা রাজিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে ষড়যন্ত্র শুরু করে এবং আমরা দেখব এই ষড়যন্ত্রী সুলতান রাজিয়ার পরাস্ত হন। এটি ছিল মূলত একটা কারণ, স্পেশাল কারণ সুলতান রাজিয়ার কেন তিনি সিংহাসন পদত্যাগ করতে বাধ্য হলেন বা তিনি কেন নিহত হলেন। এরপরে আমরা দেখব সুলতান রাজিয়ার বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহ শুরু হয়ে যায়। প্রথম বিদ্রোহটি আমরা দেখব কবির খানের বিদ্রোহ দমন। এটা ছিল মূলত তিনি ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা, তিনি প্রথম সুলতান রাজিয়ার বিরুদ্ধে এই গণ অসন্তোষের পর তিনি কী করলেন, বিদ্রোহ শুরু করলেন। কিন্তু আমরা দেখব যে এই বিদ্রোহ তিনি খুব সহজেই দমন করতে সমর্থ হয়েছিলেন, কবির খানের বিদ্রোহ। এরপর আমরা দেখব আলতুনিয়ার বিদ্রোহ দমন। তিনি ছিলেন বাথিন্দার শাসনকর্তা এবং আলতুনিয়ার বিদ্রোহ ছিল এটা একটা কঠিন বিদ্রোহ এবং আমরা দেখব যে এই বিদ্রোহে তিনি পরাস্ত হয়েছিলেন এবং তিনি আলতুনিয়া তখন তাকে পরাজিত করে তিনি তাকে বন্দি করে রেখেছেন। আর তিনি যখন পরাজিত হলেন এবং বন্দী হলেন, ঠিক এই সুযোগে দিল্লির অভিজাতগণ ইলতুৎমিশের তৃতীয় পুত্র মুইজউদ্দিন বাহরাম শাহকে দিল্লির সিংহাসনে বসিয়ে দিলেন। তাহলে দেখো রাজিয়া পরাজিত হলেন আলতুনিয়ার কাছে এবং বন্দী হলেন, এদিকে আবার কী করলেন, দিল্লি সালতানাতের মহাসনদে বসলেন কি তার তৃতীয় এবং অযোগ্য পুত্র মুইজউদ্দিন বাহরাম শাহ। দেখেন এইখানেও সুলতান রাজিয়া আরেকটা তিনি কূটনীতির পরিচয় দিলেন। সেটা কি, সেটা হচ্ছে তিনি যখন দেখলেন তার আর কোনো পথ খোলা নেই, তখন তিনি কী করলেন, এই আলতুনিয়ার এই বিদ্রোহ দমন করার জন্য বন্দী অবস্থায় তিনি একটা ডিসিশন নিলেন। সেই ডিসিশনটা হলে তিনি আলতুনিয়াকে বিয়ে করে ফেললেন, অর্থাৎ তার বিয়েও হয়ে গেল, সাথে সাথে কী হয়ে গেল, তার বিদ্রোহ দমন হয়ে গেল। তখন স্বামী এবং স্ত্রী অর্থাৎ সুলতান রাজিয়া এবং আলতুনিয়া দুজনে মিলেই আবার কী করলেন, এই বাহরামকে পরাজিত করার জন্য দিল্লির দিকে অগ্রসর হন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনেই বাহরামের কাছে পরাজিত হয় এবং
পরাজয়ের পর পলায়নকালে তারা দস্যুদের কর্তৃক নিহত হয়। এভাবেই মাত্র 4 বছরের মাথায় সুলতান রাজিয়া পরাস্ত হন। এখন আমরা দেখব সুলতান রাজিয়ার পতনের কারণ। প্রথম কারণটা আমরা দেখব অভিজাত তথা 40 চক্র দমনের পরিকল্পনা। আমি আবারও বলি, সুলতান রাজিয়ায় ক্ষমতা আসছিলেন, প্রথম যদি আমরা চিন্তা করি একদম সিংহাসন আরোহণ থেকে, তাহলে অভিজাতটাই প্রথমেই সুলতান রাজিয়াকে কী করেনি, ক্ষমতায় বসতে দেয়নি। আবার এই অভিজাতগণই কী করেছিল, পরবর্তীতে তাকে আবার ক্ষমতায় বসানোর জন্য সাহায্য সহযোগিতা করেছিল। আবার সুলতান রাজিয়া এই অভিজাতদের দ্বারা ক্ষমতায় এসেছিলেন, সেই অভিজাতদেরকে তিনি কী করেছিলেন, দমনের পরিকল্পনা করেছিলেন। আর এই পরিকল্পনাই তার সকল পরিকল্পনাকে ভেস্তে দিয়েছিল। আমি আগেই বলেছিলাম 40 চক্র কথাটাই ইম্পর্টেন্ট। এটা আমরা সাধারণত যে কোনো ধরনের চক্র মানে আমরা কথা নেগেটিভ অর্থে ব্যবহার করি। এখানেও 40 চক্র ছিল, এরা ছিল দিল্লি সালতানাতের হর্তাকর্তা। তাদের থেকে পরিত্রাণ পাওয়া এটা খুব একটা জটিল বিষয় ছিল। আমরা দেখব যে এখান থেকে পরিত্রাণ পেয়েছিলেন একমাত্র গিয়াসউদ্দিন বলবান, এটা আমরা পরে পড়ব। কিন্তু রাজিয়ার তার যে প্ল্যান ছিল, প্ল্যানটাও সুন্দর প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা তিনি কী করতে পারেনি, বাস্তবায়ন করতে পারেনি। অর্থাৎ এই 40 চক্র অভিযানের পরিকল্পনাই রাজিয়ার পতনের একটা বিশেষ কারণ, এবং এটাই স্পেশাল কারণ। দ্বিতীয় কারণটা ছিল গোঁড়া মুসলমানদের তীব্র অসন্তোষ। এটা আমরা দেখলাম যে যেহেতু তিনি একজন নারী শাসক ছিলেন এবং তিনি নারী হয়ে পুরুষের পোশাক পরিধান করতেন, পর্দা প্রথার তিনি অবহেলা করেছেন এবং তিনি পুরুষদের মতো ঘোড়ায় পিঠে চড়ে শাসন কার্য পরিচালনা করেছেন এবং যুদ্ধ পরিচালনা করেছেন। গোঁড়া মুসলমানরা এজন্য শুরু থেকেই তার বিরোধিতা করেছিল এবং অভিজাত তথা তখন তারাও কী করেছিল, এই গোঁড়া মুসলিমদের সাথে তাদের যে বিদ্রোহ দমন ছিল সেটা গোঁড়া মুসলমানদের সাথে তখন একত্রিত হয়ে যায়, অর্থাৎ তীব্র অসন্তোষের পরিমাণ তখন আরও বেড়ে যায়। এটাও একটা কারণ। তার সর্বশেষ যে কারণ ছিল সেটা হচ্ছে নারী হওয়া। অনেক ঐতিহাসিকদের মতো সুলতান রাজিয়া একজন যোগ্য শাসক ছিলেন, একজন সফল শাসক ছিলেন, একজন কূটনীতিবিদ ছিলেন, একজন দক্ষ শাসক ছিলেন, নিজ হাতে যুদ্ধ পরিচালনা করতেন। অর্থাৎ তিনি যে একজন নারী ছিলেন, কাজে কর্মে কিন্তু তিনি কোথাও নারী বলে আটকে ছিলেন না। দিল্লি সালতানাত রক্ষা করার জন্য বা দিল্লি সালতানাত চালিয়ে যাওয়ার জন্য এবং তার বাবা যে প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন, এই প্রকৃত প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী ক্যারি করার যে যোগ্যতা এবং যে কূটনীতি সবই কিন্তু সুলতান রাজিয়ার ছিলেন নাকি, সেটা হচ্ছে তিনি একজন নারী ছিলেন, অর্থাৎ তিনি একজন নর ছিলেন। অনেক ঐতিহাসিকই একমত প্রকাশ করেছেন যে সুলতান রাজিয়ার সবই ছিল, অর্থাৎ দিল্লি সালতানাতকে রক্ষা করার যত প্ল্যান পরিকল্পনা বা যে যোগ্যতা সবই ছিল, একমাত্র তার যে অযোগ্যতা ছিল সেটা হচ্ছে নারীত্ব, অর্থাৎ তিনি ছিলেন একজন নারী। এই নারী হওয়ার কারণে তার পরাজয় হয়েছে। যাই হোক, এই যে 3টি স্টেপ বললাম সেটা ছিল সুলতান রাজিয়ার পতনের কারণ। তিনি পতন হয়েছে তার, কিন্তু আমরা দেখি যে দিল্লি সালতানাতের যে দীর্ঘ পরিসরের পর তিনি যে একজন নারী শাসক হিসেবে দিল্লি সালতানাত পরিচালনা করেছিলেন, সেটা খুব দক্ষ হতে করেছিলেন। যদিও তার রাজত্বকাল 4 বছর, কিন্তু 4 বছরে তিনি অনেক কিছু করতে পেরেছিলেন। সেই জন্যই দিল্লি সালতানাত তাকে আজ পর্যন্ত মনে রেখেছে এবং এটা ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ নারীর তার এখানে কোনো প্রধান বাধা ছিল না, এটা শুধু সাধারণ জনগণের চোখেই ছিল। যাই হোক, তোমাদের আজকের ক্লাসের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই।